নমস্কার বন্ধুরা। আজ ৯ মে, বাংলায় ২৫শে বৈশাখ। প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ আমার এখানে আসা তার জীবনের তার জীবন তো অনেক ঘটনা বহুল, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা, অথচ যার ইমপ্যাক্ট অনেক বড়, সেই ঘটনা তোমাদের সামনে নিয়ে আসা। আচ্ছা, তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর আগে নিজের নামের আগে শ্রী ব্যবহার করতেন, অর্থাৎ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর? কিন্তু আমরা এখন অধিকাংশ বইতে দেখি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? চলো সেই কারণটাই জানতে আমরা ফিরে যাই ইতিহাসের পাতায়। সময় ১৯১১ সাল, ডিসেম্বর মাস, শীতের সকাল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে রামানন্দ চট্টোপাধ্যায়কে চিঠিতে জানালেন তিনি কলকাতায় এসেছেন। উপলক্ষ, কন্যা মীরার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। নবাগত দরিদ্রকে কবি আদর করে নিতাই নামে ডাকতে শুরু করেন। যদিও তার নামকরণ নিয়ে জোড়াসাঁকোর বাড়িতে খুব আপত্তি উঠল, কারণ এই নামটা কবির বর্দা দ্বিজেন্দ্রনাথের তৃতীয় পুত্রের নাম ছিল। পারিবারিক মতবিরোধ যখন তুঙ্গে, তখন কবির জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ১৯১৩ সালের ১৬ই ফেব্রুয়ারি নীতীন্দ্রনাথের নামকরণের সপক্ষে সরাসরি একটি চিঠি লেখেন। তিনি লিখেছিলেন, মীরা, তোমার ছেলের নাম নিতু রাখলে কেউ তার নাম উচ্চারণ করতে পারবে না, এ কথার কোনো মূল্যই নেই। ওরা কি রবি সিংহের নাম করেন না? মেজদাদার নামের সঙ্গে সত্যের নামে তো যোগ আছে বলে কি মেয়েরা সত্যকে অন্য কিছু বলে ডাকে? বাবা মশাইয়ের নাম তো খুব সাধারণ, সে নাম কি কেউ উচ্চারণ করে না? শেষ পর্যন্ত কবির ইচ্ছাই মান পেল। ছোট্ট নীতীন্দ্রনাথকে তিনি ভালোবেসে নিতাই বলেই ডাকতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নাতিকে কতটা ভালোবাসতেন সেটা নীতীন্দ্রনাথের জীবনের ছোট ছোট নানা ঘটনার মধ্যেই লুকিয়ে আছে। কবির কনিষ্ঠ কন্যার বৈবাহিক সম্পর্কের যেন কোনো অন্ত ছিল না। মীরা দেবী এবং নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক দিনের পর দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছিল। ফলে নীতীন্দ্রনাথের শৈশবটি ছিল খুবই অস্থিরতার মধ্যে। কবি তাকে শান্তিনিকেতনে নিজের কাছে নিয়ে এসেছিলেন। শুধু তাকেই নয়, মীরা দেবীর কন্যা নন্দিতাকেও এনেছিলেন তিনি। কবির ইচ্ছা ছিল শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমে তাদের শিক্ষা দেওয়া হোক। সেই মতো নীতীন্দ্রনাথকে ভর্তিও করিয়ে দেন। কবির এই ইচ্ছেকে নগেন্দ্রনাথ মানতে না পেরে পুত্রকে নিজের কাছে রাখার উদ্যোগ করেন। নিজের নানা কর্মস্থলে, যেমন কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, নানা জায়গায় নিয়ে যেতে শুরু করেন তাকে। কবি তখন অসহায়, নিরুপায়। অথচ মীরা দেবী কিন্তু চাইতেন পুত্রকন্যা নিয়ে শান্তিনিকেতনে থাকতে। বাপ মায়ের এই টানাপোড়েনে নীতীন্দ্রনাথের জীবন গড়ার ভিত্তি একেবারে তছনছ হয়ে যায়। অথচ তার অনেক গুণ ছিল। কবির এই নাতিটি ছোট থেকেই গানে অভিনয় পারদর্শী হয়ে উঠেছিলেন এবং বহু খ্যাতসম্পন্ন মনীষীদের কাছে তিনি অনেক সম্মান আদরও পেয়েছিলেন। এছাড়া বালক নিতুর কথা অ্যামহার্স্টের ডায়েরির পাতাতেও আছে। কবির এই প্রিয় নাতিটি শেষ পর্যন্ত কবির চৌহদ্দির মধ্যে থাকতে পারেননি। এ কুলে ও কুলে, এ ঘাটে ও ঘাটে ধাক্কা খেতে খেতে একদম জার্মানিতে গেলেন মুদ্রাযন্ত্র ও প্রকাশনা শিল্প বিষয়ে পড়াশোনা করতে। সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই খবর শোনার পর মীরা দেবীকে কবি জার্মানিতে পাঠিয়ে দেন তার ছেলের কাছে। শেষের কটা দিন নীতীন্দ্রনাথ মায়ের সেবা পেয়েছিলেন। অবশেষে ১৯৩৯ সনে শ্রাবণ মাসে জার্মানি থেকে একটি শোকের খবর এসে পৌঁছালো শান্তিনিকেতনে। কবির জীবনে শোকের অন্ত নেই। ছেলেবেলা থেকে মৃত্যুর মিছিলে আজীবন তাকে মৌন করে রেখেছিল। জীবনের ৭১ বছর বয়সে নেমে এলো চরম শোক। অদ্ভুত ব্যাপার, সে দিনটিও ছিল ২২শে শ্রাবণ। হঠাৎ খবর এলো তার আদরের নাতিটি আর নেই। প্রাণের পরে চলে গেল সে একেবারে না বলে না করে। কত অনুষ্ঠানে যে গান করার জন্য তাকে সঙ্গে করে নিয়ে গেছেন তিনি। এরও আগে তো এমন অকাল প্রয়াণ তিনি কত দেখেছেন, শুয়ে নিয়েছেন।
তবু সকলের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করে লজ্জিত করেননি। পুত্রকে হারিয়েও তিনি সেদিন সামলেছিলেন শোক, কিন্তু তা বলে নাতির প্রয়াণ? সেই চরম শোকের মধ্যে সেদিন কবি হঠাৎ একটা সিদ্ধান্ত নিলেন, যা কিনা আশ্চর্য শুধু নয়, একেবারে অভিনব। সিদ্ধান্ত নিলেন নিজের নামের আগে কখনো শ্রী ব্যবহার করবেন না। ওই বছর শ্রাবণ সংখ্যা পর্যন্ত প্রবাসী পত্রিকায় প্রকাশিত সমস্ত রচনায় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ছাপা হয়েছিল। আশ্বিন সংখ্যা থেকে শ্রী ছাড়াই লেখা ছাপা হতে লাগল। বাকি জীবনে তিনি নিজের নামের আগে কখনোই আর শ্রী ব্যবহার করেননি। নাতির প্রতি ভালোবাসা দেখিয়ে এই ক্ষুদ্র ত্যাগ কবিকে আরো আমাদের কাছের করে তোলে। এই ঘটনার পরে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে রইলেন আমাদের মনে রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার।